৪৫ বছর ধরে নিজের অস্তিত্বকে ভুলে দেওয়ার এক অদ্ভুত খেলায় মেতেছিলেন একজন মানুষ। নিজের নাম, পরিচয়, এমনকি নিজের আত্মীয়দের রাস্তা পর্যন্ত চিরতরে বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু মাত্র একটি মুহূর্তের একটু অসতর্কতা আর ৪৫ বছরের সেই দীর্ঘ আত্মগোপনের দুর্গ ভেঙে চুরচুর হয়ে গেল কয়েক সেকেন্ডেই। কি সেই ভুল যা একজন পলাতককে এনে দিল লোহার খাঁচায়, আর কিভাবে গোয়েন্দারা সেই অসম্ভবকে সম্ভব করলেন? রাজধানীর সবচেয়ে নিরাপদ এবং ভিআইপি এলাকাগুলোর একটি হল বনানীর ডিওএইচএস। এখানে সার্বক্ষণিক নজরদারি করা, নিরাপত্তা এবং সমাজের উচ্চবিত্ত শ্রেণীর বাস। এমন একটি ফ্ল্যাটে বসবাস করছিলেন একজন বৃদ্ধ। প্রতিবেশীদের চোখে তিনি ছিলেন অত্যন্ত নিরীহ, ধার্মিক আর রাজনীতির বাইরে থাকা একজন সাধারণ মানুষ। নিয়মিত মসজিদে নামাজ পড়তেন, কারোর সাথে বাড়াবাড়ি করতেন না, কিন্তু তার এই সাধু সন্ন্যাসী রূপটির আড়ালে লুকিয়েছিল এমন একটি রক্তাক্ত অতীত যা শুনলে কেঁপে উঠবে পুরো জাতি। কিন্তু আসল সত্যটা কি এখানেই শেষ? এই বৃদ্ধের আসল পরিচয় বোঝার জন্য আমাদের পেছনে ফিরে যেতে হবে ১৯৮১ সালের ৩০ মের সেই ভয়ঙ্কর ভোরে। চট্টগ্রাম সার্কিট হাউস, চারদিকে এক গা ছমছমে অন্ধকার। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘরের ঠিক বাইরে দাঁড়িয়েছিলেন দুজন সেনা কর্মকর্তা, একজন ক্যাপ্টেন মোসলেউদ্দিন, অন্যজন মেজর মুজাফফর। এই মেজর মুজাফফরই হলেন সেই বৃদ্ধ যাকে আমরা এখন বনানীর ওই ফ্ল্যাটে দেখছি। সেই রাতে মেজর মুজাফফরকে দেখা গিয়েছিল ভয়ে থরথর করে কাঁপতে। তার চোখে মুখে স্পষ্ট ছিল আসন্ন বিপদের আতঙ্ক। ক্যাপ্টেন মোসলেউদ্দিন রাষ্ট্রপতিকে আশ্বস্ত করেছিলেন যে কোনো বিপদ নেই, তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এই আশ্বাসের বাণী শেষ হতে না হতেই পাশেই থাকা লেফটেন্যান্ট কর্নেল মতি তার এসএমজি থেকে এক ঝাঁক বুলেট ছুড়ে দেন। সেই বুলেটগুলো এসে গিয়ে বিঁধেছিল রাষ্ট্রপতির শরীরে। সেই মহান নেতা মুখ থুবড়ে পড়ে গিয়েছিলেন রক্তাক্ত মেঝেতে। কিন্তু ক্ষোভের আগুন তখনও নেভেনি। উন্মত্ত ঘাতক মতি তার নিথর দেহটিকে উল্টে দিয়ে এসএমজির ট্রিগার চেপে ধরেছিলেন যতক্ষণ না পুরো ম্যাগাজিন শূন্য হয়ে যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন হয়েছিল দেশের ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর হত্যাকাণ্ডগুলোর একটি। আর এই ঘটনার পরপরই মেজর মুজাফফর যেন ধুলিতে মিলিয়ে গিয়েছিলেন। দীর্ঘ ৪৫ বছর, এত বছর ধরে আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ফাঁকি দিয়ে কিভাবে একজন মানুষ বেঁচে থাকে, এটি যেন কোনো আন্তর্জাতিক থ্রিলার সিনেমার চিত্রনাট্যের চেয়েও বেশি রোমাঞ্চকর। মুজাফফর নিজের পুরো জীবনটাই নতুন করে সাজিয়েছিলেন। দাড়ি, গোঁফ, চেহারার ভঙ্গি সবকিছু বদলে ফেলেছিলেন। নিজের রক্তের সম্পর্ক, পুরনো বন্ধু বান্ধব, সবার সাথে যোগাযোগ চিরতরে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। একজন সাবেক সেনা অফিসার হিসেবে তার জীবনে ছিল শৃঙ্খলা আর ক্ষমতার অহংকার। কিন্তু হত্যাকাণ্ডের পর তাকে সেই অহংকার চিরতরে গুটিয়ে নিতে হয়েছে একজন ভীরু সাধারণ মানুষের আবরণে। প্রতিদিন সকালে মসজিদে যাওয়ার সময় তার মনের ভিতর কি অস্থিরতা কাজ করত, যখন তার পাশেই দাঁড়িয়ে থাকতো এমন মানুষ যারা হয়তো জানতেন না যে তারা একজন ইতিহাসের নিষ্ঠুর খুনির সাথে সালাম বিনিময় করছেন। কিন্তু একজন অপরাধী যতই সতর্ক হোক না কেন, প্রকৃতির এক অলিখিত নিয়ম হলো সে কোথাও না কোথাও একটা সূত্র রেখে দেয়। আর সেই সূত্রটাই খুঁজে বের করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবির একটি বিশেষ দল। ডিবির এই অভিযানটি ছিল অত্যন্ত ধীরস্থির আর মেধাবী। তারা কোনো তাড়াহুড়ো করেননি। গোপন সূত্রে তারা খবর পান যে মুজাফফরের একমাত্র মেয়ে রাজধানীর একটি বড় টেলিকম কোম্পানিতে চাকরি করেন। এরপরই শুরু হয় নীরব নজরদারি। মেয়ের প্রতিটি চলাফেরা, কাকে দেখা করতে যান, কোথায় যান, সবকিছুই তারা ট্র্যাক করতে থাকেন। এই নজরদারির এক পর্যায়ে তারা লক্ষ্য করেন যে মেয়েটি নিয়মিত বনানী ডিওএইচএস এর একটি বহুতল ভবনে যাতায়াত করছেন। কিন্তু গোয়েন্দারা এখনো নিশ্চিত হতে পারেননি যে ওই ফ্ল্যাটেই কি আসলে মুজাফফর আছেন। কারণ এত বছর পর একজন মানুষের চেহারা অনেক বদলে যায়। তবে তাদের নখদর্পণে ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। মুজাফফরের নাকের ঠিক নিচে জন্মগত একটি কালো দাগ বা তিল রয়েছে। আর সেই তিলটি হলো তার কালের সাক্ষী। একদিন গভীর রাতে যখন পুরো এলাকা নিস্তব্ধ, ডিবির সাদা পোশাকের কয়েকজন কর্মকর্তা ওই বহুতল ভবনের দরজায় কলিং বেল বাজান। তারা কোনো রুক্ষতা দেখাননি। মেয়ের নাম উল্লেখ করে নিজেদের টেলিকম কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা বলে পরিচয় দিয়ে ভেতরে ঢুকতে চান। মাঝরাতে অফিসের লোক এসেছে দেখে ঘরের লোকজনের মনে সন্দেহ হলেও পরিস্থিতি সামলাতে ভেতর থেকে এগিয়ে আসেন একজন বয়স্ক ব্যক্তি। গম্ভীর গলায় তিনি জানতে চান এত রাতে কি বিষয়ে এসেছেন তারা। ঠিক এই মুহূর্তেই ওই অল্প আলোয় গোয়েন্দারা দেখতে পান বৃদ্ধের নাকের নিচের সেই কালো তিলটি। কিন্তু শেষ পর্যন্ত নিশ্চিত হওয়ার জন্য কর্মকর্তারা একটি মাস্টার স্ট্রোক দেন। তিনি অত্যন্ত স্বাভাবিকভাবে বৃদ্ধকে বলেন, মুরব্বী, আপনাকে তো আমরা ঠিক চিনতে পারছি না, আপনি কে? আর ৪৫ বছরের নিখুঁত ছদ্মবেশী জীবনের এখানেই সমাপ্তি ঘটে। অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুলে বৃদ্ধ সগর্বে উত্তর দেন, আমি মুজাফফর, মেয়ের বাবা। এই একটি বাক্যই ছিল যথেষ্ট। পরক্ষণেই হ্যান্ডকাফ পরিয়ে তাকে নিয়ে যাওয়া হয় গোয়েন্দা কার্যালয়ে।
এই পুরো ঘটনাটি নিয়ে আমাদের ভাবতে হয় কয়েকটি গভীর বিষয়। প্রথমত, একজন অপরাধী মনোবিজ্ঞানগতভাবে কিভাবে কাজ করে। মুজাফফর কেন বনানীর মতো একটি অত্যন্ত নিরাপদ বা সেনানিবাসের কাছাকাছি এলাকায় লুকিয়েছিলেন? অপরাধ মনোবিজ্ঞানীদের মতে সবচেয়ে বড় অপরাধীরাও প্রায় সবচেয়ে নিরাপদ জায়গায় লুকিয়ে থাকতে চায়, কারণ সেখানে পুলিশ বা গোয়েন্দাদের সন্দেহ হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম থাকে। তার উপর তিনি নিজে একজন সাবেক সেনা কর্মকর্তা ছিলেন, তাই সামরিক এলাকার পরিবেশ তার কাছে পরিচিত এবং স্বস্তিদায়ক ছিল। তিনি ধার্মিকতার আবরণটিকে ব্যবহার করেছিলেন একটি ঢাল হিসেবে, যাতে কেউ তার পেছনে সন্দেহ করতে না পারে। কিন্তু তিনি একটা ব্যাপার ভুলে গিয়েছিলেন। তিনি হয়তো ভেবেছিলেন মেয়েকে দিয়ে সমাজের সাথে যোগাযোগ রাখলেও তার পরিচয় ধরা পড়বে না। কিন্তু ডিজিটাল যুগে কারো একটি সূত্র ধরলেই বাকিটা গোয়েন্দাদের জন্য সহজ হয়ে যায়। মেয়ের কর্মস্থল থেকে শুরু করে যাতায়াতের রুট সবকিছুই আজকে প্রযুক্তির যুগে ট্র্যাক করা সম্ভব। আর মাঝরাতের অভিযানটি বেছে নেওয়া হয়েছিল এই কারণে যে রাতে মানুষের মস্তিষ্কের সতর্কতা কিছুটা কমে যায়। ঘুমন্ত অবস্থা থেকে হঠাৎ করে তুলে দেওয়া হলে মানুষ স্বাভাবিক বুদ্ধিমত্তা ঠিকমতো কাজে লাগাতে পারে না। এটি মূলত একটি মাস্টার প্ল্যানের অংশ ছিল। এই গ্রেফতারটি কেবল একটি আইনি প্রক্রিয়াই নয়, এটি একটি জাতীয় মনস্তাত্ত্বিক বিজয়। 1981 সালের সেই রক্তাক্ত রাতের পর থেকে জাতির মনে একটি ক্ষত ছিল। অনেকেই ভাবতেন যারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন তারা হয়তো কখনো বিচারের সম্মুখীন হবে না। কেউ কেউ দেশ ছেড়ে পালিয়ে গেছে, কেউ বা নিজেকে মিলিয়ে দিয়েছে। কিন্তু মুজাফফরের গ্রেফতার প্রমাণ করে যে রাষ্ট্রের স্মৃতি ততটা দুর্বল নয়। বিচার দীর্ঘসূত্রিতা হতে পারে, কিন্তু তা চিরকালের জন্য থেমে থাকে না। এটি ভবিষ্যতে যে কোনো অপরাধীকে একটি শক্ত বার্তা দেয় যে যতই সময় কেটে যাক না কেন, আইনের হাত থেকে কেউ চিরতরে নিরাপদ নয়। এই ঘটনা আমাদেরকে আরো একটি বিষয়ের দিকে তাকিয়ে দেয়। আমাদের দেশে অনেক আসামি বিদেশে পালিয়ে গিয়ে বড় বড় পদে বসে আছেন, আবার অনেকে দেশের ভেতরেই নানা রূপে লুকিয়ে আছেন। মুজাফফরের গ্রেফতার তাদের জন্য একটি শঙ্কার বার্তা। ডিজিটাল নজরদারি আর আধুনিক গোয়েন্দা পদ্ধতির যুগে কেউ কাউকে চিরকালের জন্য লুকিয়ে রাখা সম্ভব নয়। এই ঘটনার পর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর আত্মবিশ্বাসও অনেক বেড়েছে। তারা বুঝতে পেরেছে যে ধৈর্য আর সঠিক কৌশলের মাধ্যমে সময়ের যে কোনো পূর্ণ রহস্য উদ্ঘাটন করা সম্ভব। কিন্তু এখনো অনেক প্রশ্ন অমীমাংসিত রয়ে গেছে। এত বছর ধরে তিনি কার সহযোগিতায় এই দীর্ঘ আত্মগোপন টিকিয়ে রেখেছিলেন? এই 45 বছরে তার মনের ভেতর কি চলছিল যখন তিনি জানতেন যে তার হাতে একজন রাষ্ট্রপতির রক্তের দাগ লেগে আছে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ঘটনা কি কেবল একটি গ্রেফতার, নাকি এর মাধ্যমে সেই হত্যাকাণ্ডের আরো অনেক গভীর রহস্যের দরজা খুলতে চলেছে? আপনার মতে 45 বছর পর এই গ্রেফতার কি জাতির জন্য একটি ন্যায় বিচারের প্রতীক হয়ে থাকবে, নাকি ইতিহাসের এই পাতাটি কালের গর্ভে হারিয়ে যাবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন কমেন্টে।